নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আমাদের সকলের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করবে এবং পাশাপাশি সমস্যার সমাধান নিয়েও কিন্তু আলোচনা করব। আমরা প্রত্যেকে যদি একটু একটু করে অনুষ্ঠানকে কেন্দ্র করে বা অনুষ্ঠান থেকে বেশ কিছু জিনিস শিখে বুঝে ভালো থাকতে পারি, তাহলে আমার মনে হয় যে আমাদের সমাজে বেশি শতাংশের মানুষই কিন্তু ভালো থাকতে পারবেন। তাই ভালো কথার সাথে থাকুন, ভালো অ্যাডভাইস গ্রহণ করুন এবং অবশ্যই সেটাকে পালন করার চেষ্টা করুন, তাহলে কিন্তু অনেক সমস্যা থেকে আপনি রেহাই পেতে পারেন। তবে বর্তমানে যেটা আমাদের সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে গরম, প্রচন্ড গরম, গরমের নাজেহাল অবস্থা। আজকে আমি রাস্তায় দেখছিলাম বেশ কিছু মানুষ গরমে কিন্তু বমি করছেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এরকম সিচুয়েশনও কিন্তু এই প্রচন্ড টেম্পারেচারে তৈরি হতেই পারে। তাই কিভাবে নিজের বাড়ির ছোটদের, নিজের বাড়ির বড়দের সকলের যত্ন রাখবেন, কোন কোন দিকে নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে, সব দিক নিয়ে আলোচনা করব। তাছাড়া আপনারা জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার মানে যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট কিন্তু এখানে হয়। তাই নির্দ্বিধায় আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন আপনার বাড়ির সব থেকে নিকটস্থ এনবিপির চেম্বারে। স্ক্রিনে কিন্তু যাচ্ছে আমাদের ফোন নাম্বার, এক তো যায় চ্যানেলের নাম্বার, দ্বিতীয়ত আমাদের নিজস্ব নাম্বার অর্থাৎ 9830235527 বা 37, এই দুটি নাম্বার প্রথম থেকেই বলবো সেভ করে রাখুন। যে কোনো প্রয়োজনে ফোন করুন এবং সহযোগিতা পান। আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অভিজ্ঞ চিকিৎসক, রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর ভাদুরী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন আমাদের সংস্থার অর্থাৎ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল অ্যাডভাইজার ডক্টর এস খান, তাকেও জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন আপনারা যে কোনো ধরনের আপনাদের কোয়েরি বা আপনাদের কোনো রকমের সমস্যা, যে সমস্যার সমাধান খুঁজে পাচ্ছেন না বা কোনো চিকিৎসক সঠিকভাবে আপনাকে হয়তো গাইডলাইন দিতে পারছেন না বা আপনি স্যাটিসফাইড হচ্ছেন না, তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের সাথে। লাইভ ফোনিং অনুষ্ঠান, সরাসরি কথা বলার সুযোগ আপনাদের রইল, তাই এখনো কিন্তু ফোন করতে পারেন আপনাদের প্রবলেম নিয়ে। প্রথমত দুজনের কাছেই আলোচ্য বিষয়ে যাব, তবে প্রথমে ডক্টর এস ভাদুরীকে একটু জিজ্ঞাসা করব, প্রচন্ড গরম এবং এই গরমে ঠিক কি কি করণীয়, কোন কোন দিকে একটু নজর রাখা উচিত বাচ্চা বড় সকলের জন্য? প্রথম কথা, এই অতিরিক্ত গরমে আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে জলের ঘাটতি শরীরে কিন্তু দেখা যায়। কারণ আমাদের প্রচন্ড পরিমাণে ঘাম হচ্ছে এখন। তার জন্য এটা আমাদের মাথায় রাখতে হবে, আমাদের যাতে কোনো মতে ডিহাইড্রেশন না হয়ে যায়। ডিহাইড্রেশন হলে কিন্তু অনেক সময় ক্রিটিক্যাল কন্ডিশনে মানুষের পৌঁছে যায়। তার জন্য মাথায় রাখতে হবে যাতে ডিহাইড্রেশন না হয়। ডিহাইড্রেশন না হতে গেলে কি করতে হয়? প্রথম কথা যেটা করতে হবে যে আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। জলটা কিভাবে খাবো? আমরা সারাদিনে যে আমাদের যা ওজন, নর্মালি কি করতে হয়, আমাদের যা ওজন তার সেটা মানে পার কেজিতে আমার 50 ml জল খাওয়া উচিত। ধরুন কারো 60 কেজি ওজন থাকলে তাহলে 3 লিটার খেতে হবে। কিন্তু এই সময় কিন্তু এটা হচ্ছে নর্মাল, কিন্তু এখন কিন্তু আরো বাড়িয়ে দিতে হবে। যখনই আমরা বাইরে বেরোবো তখনই জলের পরিমাণটা আমাদের বাড়িয়ে দিতে হবে। কারণ হচ্ছে তখন আমাদের দেখা যাবে ঘাম হচ্ছে খুব পরিমাণে। এবং তা ছাড়া ধরুন অনেকে খেলাধুলোও করে, গরমকালেও খেলাধুলো করছে, জিমে যাচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু জলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। দেখতে হবে যে আমাদের শরীর কিন্তু ডিহাইড্রেটেড হচ্ছে না। কিভাবে বুঝবো? প্রথম কথা মানে সবচেয়ে সহজভাবে যেটা বোঝা যায় সেটা হচ্ছে ক্লান্তি ভাব। কারণ আমাদের যখন ঘাম অতিরিক্ত মাত্রায় হয় তখন কিন্তু আমাদের শরীর থেকে সল্ট বেরিয়ে যায়, ঠিক আছে? তার অনেক সময় কি হয়, এটা বেরাতে বেরাতে এমন কন্ডিশন হয় যে ইলেকট্রোলাইটিক ইমব্যালেন্স হয়, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যাতে আমাদের ইলেকট্রোলাইটিক ইমব্যালেন্স না হয়। তার জন্য মাঝে মাঝে কিন্তু নুন চিনির জলও আমাদের খাওয়া উচিত। এটা গেল। তার সাথে সাথে দেখতে হবে যে আমাদের যে পেচ্ছাপ হচ্ছে সেটা কালার চেঞ্জ হয়ে হলুদ বা গাঢ় হলুদ হয়ে যাচ্ছে না তো, তাহলে বুঝতে হবে যে শরীরের মধ্যে জলের কিন্তু মাত্রা কমে যাচ্ছে, শরীর কষে যাচ্ছে। তার সাথে সাথে যে নর্মালি আমার যতবার ইউরিন পাস হয় যতটা পরিমাণে হয় তার থেকে কমে যাচ্ছে না তো, এটা ছোট বড় সবার ক্ষেত্রেই কিন্তু বলছি, সেগুলো লক্ষ্য রাখতে হবে। আর তার সাথে সাথে আরেকটা জিনিস দেখতে হবে যে আমার গলা কত তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। গলা শুকিয়ে যাচ্ছে মানে আমার তৃষ্ণা পাচ্ছে, মানে হচ্ছে সেখানেও কিন্তু জলের ঘাটতি রয়ে যাচ্ছে। তো এইভাবে করে আমাদের মাথায় খেয়াল রাখতে হবে যাতে জলের পরিমাণটা কোনো মতেই না কমতে পারে। মানে গরম যেরকম প্রচন্ড পড়েছে, পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ জল খাওয়ার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। যদি শুধু জল আপনি খেতে না পারেন, কোনো ফ্রুট জুস হোক বা আপনি কোনো নুন চিনির জল একটু করে খান, ডাবের জল খান বা কোনো ফলের রস আপনি খান, যেভাবেই হোক শরীরে তরল পদার্থ আপনাকে কিন্তু নিতেই হবে। কে আছেন একটু বলবেন? নমস্কার। নমস্কার।
কে বলছেন? হ্যাঁ, আমি সম্রাট বলছি, আমি বসিরহাট থেকে বলছি। বসিরহাট থেকে সম্রাট বলছেন। কি সমস্যা সম্রাট, আর বয়স কত আপনার? আমার বয়স এখন 20। 20 বছর। কি প্রবলেম হচ্ছে ভাই? আমার এপিলেপসি প্রবলেম আছে। এপিলেপসি প্রবলেম রয়েছে। আচ্ছা, কতদিনের সমস্যা এটা? এটা 24 সাল থেকে হচ্ছে। 24 সাল থেকে। কোনো ডক্টরের নাম করবে না, কিন্তু এমনি জানতে চাইছি ডক্টর কি দেখানো হয়েছে? না না, কোনো ডক্টর দেখানো হয়নি। ওকে। ভাদুরী স্যার বলুন একটু কি। দেখুন, আপনার যে এপিলেপসি হয়েছে, ডায়াগনোসিসটা কিভাবে হয়েছে? যদি আপনি ডাক্তার না দেখিয়ে থাকেন, ঠিক আছে, তাহলে ডায়াগনোসিসটা কি? মেডিসিন দিয়েছে দুটো ডক্টর দেখিয়েছেন? তার মানে আপনি ডাক্তার দেখিয়েছেন? হুম। হ্যাঁ, ডাক্তার দেখিয়েছেন এবং ওটা ডায়াগনোসিস হয়েছে যে আপনার এপিলেপসি হয়েছে, তাই তো? এখন ওষুধটা কি বলেছে? লাইফ টাইম খেয়ে যেতে বলেছে? হ্যাঁ, লাইফ টাইম খেয়ে যেতে বলেছে। আর এমনি অ্যাটাকটা আমার 4 টাইমস হয়েছে। আচ্ছা, বয়স কত? 20। বয়স 20, 4 টাইমস হয়েছে। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, প্রথম কথা, এটা হচ্ছে একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, ঠিক আছে? নার্ভের থেকে হয়, ব্রেনের সমস্যা থেকে হয়। ব্রেনে কোনো একটা সমস্যা হয়, এর মানে এটার সমস্যা হয় বলেই কিন্তু এই ফেইন্ট হওয়ার ব্যাপারটা থাকে, ঠিক আছে? এই অ্যাটাকটা হয়। এটার প্রথমে কয়েকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে। এইটা হওয়ার কিন্তু সাইকোলজিক্যাল একটা ব্যাপার থাকে। সেটা হচ্ছে, আপনি যদি খুব বেশি স্ট্রেস নিয়ে ফেলেন কোনো কারণে, তাহলে এই অ্যাটাকটা হট করে কিন্তু হয়ে যেতে পারে, ঠিক আছে? তো স্ট্রেসটার থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। একদম লাইফটাকে খুব ইজি নিন, স্মুথ মুভিং নিন। এবং সেখানে দেখুন, লাইফে, সবার লাইফে কিছু না কিছু চ্যালেঞ্জেস আসে, ভালো মন্দ নিয়ে সবার জীবন। একেবারেই অল্প বয়স, আপনার লাইফটা পড়ে রয়েছে, পুরো ক্যারিয়ার পড়ে রয়েছে সামনে, তাই বেশি এটা নিয়ে ভাববেন না। অবশ্যই আমি বলবো এটা ট্রিটমেন্ট করাতে হবে, আমি আসছি সেটা, কিন্তু এটা নিয়ে খুব বেশি ভাববেন না যে আমার এই হয়েছে, প্যানিক করবেন না এটা নিয়ে, ঠিক আছে? এটা প্রবলেম আছে, সলভ আউট হতেই পারে, ঠিক আছে? আপাতত আপনি একটা ওষুধ খাচ্ছিলেন, কন্টিনিউ করেছেন, তবু অ্যাটাকটা হচ্ছে, মানে অবশ্যই কন্টিনিউ করছিলেন ওষুধ, কিন্তু 4 বার আপনার অ্যাটাকটা হয়ে গেছে। এটা একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। আপনার যেটা এখন করতে হবে, খুব হালকা লাইফ লিড করুন। তার পাশাপাশি আপনার কাছাকাছি যেখানে আমাদের চেম্বার আছে, ওখানে আসুন। আয়ুর্বেদ এমন একটা কিন্তু প্যাথি, যেখানে কিন্তু কঠিন থেকে কঠিন রোগের কিন্তু সমাধান হতে পারে। তো কি করতে হবে? আপনার একবার আসতে হবে। আপনার যে রিপোর্টস আছে, এমআরআই করেছে, যা যা করেছে সবগুলো রিপোর্ট নিয়ে আসুন। আর আগে যে ডাক্তার দেখেছে তার প্রেসক্রিপশনটা থাকলেও নিয়ে আসবেন। আর এখানে আসুন। এখানে আমাদের আয়ুর্বেদায় পঞ্চকর্মা থেরাপি আছে, যেটা কিন্তু নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে খুব ভালো কাজ করে। অনেক রোগের ওপরেই কাজ করে, কিন্তু নিউরোলজিক্যাল প্রবলেমগুলোতে, যেটা সাধারণত অনেক জায়গায় দেখা যায় শুধু ওষুধ দিয়ে ট্রাই করছে কিছু প্যাথিতে, এখানে কিন্তু পঞ্চকর্মা থেরাপিও হবে এবং মেডিসিন হবে। দুটোতেই কম্বিনেশনে কিন্তু রেজাল্টটা অনেক বেটার আসবে, ঠিক আছে? আর আপনার যে ওষুধগুলো দিয়েছে, ওটার অনেক সময় সাইড এফেক্ট থাকে। অনেক সময় দেখবেন অতিরিক্ত ঘুমের মধ্যে ড্রাউজিনেস থাকে, ঘুম ঠিক না হলে শরীর খারাপ লাগে, এই ব্যাপারগুলো থাকে। যেটাই হোক, এখন আপনি আমাদের এখানে ফোন করেছেন, জানতে পেরেছেন এটা আয়ুর্বেদের ট্রিটমেন্ট আছে। অবশ্যই আমি বলবো আপনার দেরি না করে তাড়াতাড়ি আমাদের এখানে এসে দেখিয়ে নিন। একদম ডক্টর এস খানের কাছে চলে যাব, যেহেতু প্রচন্ড গরমের কিছু বিষয় নিয়ে আলোচনা করছি এবং গরমে নানা ধরনের সমস্যা হয়। অনেকক্ষণ আপনাকে রোদে থাকতে হয়, হয়তো আপনাকে মার্কেটিং এর কোনো জব করতে হয়, বা আপনি খুব গরমের মধ্যে থেকেই আপনাকে কাজ করতে হয়, বা আপনার বাড়ি থেকে আপনার অফিসের দূরত্বটা অনেকটা বেশি। প্রচন্ড গরমে থাকলেই কি কি ধরনের শারীরিক সমস্যা আসতে পারে একটু শুনবো ডাক্তারবাবু। প্রচন্ড গরমে থাকলে তার মাথা ঝিমঝিম করতে পারে, অনেক সময় তার মাথা ঘুরিয়েও যেতে পারে। যেটা অনেক সময় যেটা হয়, রাস্তায় যদি রোদে কেউ হাঁটে, তো একটা সানস্ট্রোক বলে একটা কথা হয়, সানস্ট্রোক হয়ে যায়। যেটা হয় কি, হঠাৎ করে তার শরীরে যদি গ্লুকোজ কমে যায় বা কমে যায়, তো সেই কারণে তার সানস্ট্রোক আসতে পারে। তো তাতে রাস্তায় যদি গরমে হাঁটতে থাকে বা করে অনেক দীর্ঘক্ষণ ধরে, ছাতা ব্যবহার করতে হবে অবশ্যই। আর চোখেও সানগ্লাস ইউজ করতে হবে, কারণ চোখেও একটা আমাদের ইউভি রে আসে সূর্য থেকে। আর ঘন ঘন জল খেতে হবে। সেটা ঠান্ডা জল খেলেও কোনো অসুবিধা নেই, যদি সহ্য করতে পারে তো সে ঠান্ডা জল খাবে, করবে। মাঝে মধ্যে আখের রস খেলো, ফল খেলো। আর মানে পেটকে ঠান্ডা রাখতে হবে, নিজেকেও ঠান্ডা রাখতে হবে গরমে। মানে এই দিকগুলোর দিকে নজর অবশ্যই রাখতে হবে। এই ধরনের তরল পদার্থ আপনাকে খেতে হবে, এবং পাশাপাশি সানগ্লাস এবং ছাতা, এবং তার পাশাপাশি যদি পারেন একটু সুতির কোনো কাপড় দিয়ে একটু মুখটাকে ঢেকে রাখা, যেটা রাস্তায় এখন প্রচুর দেখা যায়, ছেলে মেয়ে নির্বিশেষে অনেকেই করে থাকেন। সেরকম ভাবে নিজেকে
একটু প্রোটেক্ট রাখতে হবে। এই যে সানস্ট্রোকের কথাটা বললেন, মানে সানস্ট্রোকটা যে কোনো বয়সে কি হতে পারে, নাকি এর কোনো নির্দিষ্ট বয়স রয়েছে, এবং খুব খারাপ পরিণতি কি মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে? মৃত্যু খুব কম ক্ষেত্রে হয়, যাদের ক্ষেত্রে হয়তো কারোর ক্ষেত্রে হার্টের সমস্যা আছে বা পুরনো কোনো রোগ আছে, বয়স হয়ে গেছে অনেক, সেটা খুব কম আর কি। বেশিরভাগটা হয় যেটা হঠাৎ করে শরীর ইলেকট্রোলাইট ব্যালেন্স কমে যায়, মানে হঠাৎ রোদের কারণে হয়তো বেশি জল খায়নি কোনো কারণে, বা ঠিকঠাক করে ঘুম হয়নি, দীর্ঘক্ষণ ধরে গরমে আছে, রোদে আছে, তো হঠাৎ করে সে ফেন্ট হয়ে যেতে পারে। যারা মৃত্যুর হারটা খুব কম, মৃত্যু বেশি হয় না বললেই চলে। যা যদি কারো হার্টের ডিজিজ থাকে পুরনো কিছু, তখন তার ক্ষেত্রে হতে পারে, কিন্তু খুব বেশি মৃত্যু হয় না। তো এই কারণে আমরা নিউজে দেখি যে প্রচন্ড গরমে মৃত্যু হয়েছে বৃদ্ধার, মানে বয়স্কদের এই হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেড়ে যায়। তবে ইয়াং জেনারেশন সচেতনতা রাখুন, কারণ আপনি মাথা ঘুরে রাস্তায় পড়ে গেলেন, তাতেও কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনার মাথা ফেটে যেতে পারে বা কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই বাচ্চা হোক বা অল্প বয়সীরা হোক বা বয়স্করা হোক, প্রত্যেকে কিন্তু সচেতন থাকবেন। আরেকটু ডক্টর এস খানের থেকে জানতে চাইবো যে প্রচন্ড গরমে আর কি কি শারীরিক সমস্যা আমাদের হতে পারে, মানে এটা কি আমাদের পেটের কোনো সমস্যাও তৈরি করতে পারে প্রচন্ড গরম? হ্যাঁ, গরমে যদি কেউ হেভি ডায়েট খায়, মানে হেভি ডায়েট নেয়, তো তার ক্ষেত্রে পেটের সমস্যা হতে পারে, মানে লুজ মোশন হতে পারে, ডায়রিয়া সমস্যাও আসতে পারে যদি কেউ খাওয়া দাওয়া ঠিকঠাক না করে। মানে গরমে বেশিরভাগ সময়টা, মানে দুপুরে একটা ডায়েট করলো, মানে ঠিকঠাক লাঞ্চ করলো ঠিক আছে, বাট সকাল থেকে লিকুইড ডায়েটটা বেশি দরকার গরমে আর কি। লিকুইড মানে যে বললাম জল, ওআরএস, এইসব খাবারগুলো দরকার। মানে ডিহাইড্রেশন সলিউশন, যেগুলো শরীরের ডিহাইড্রেশনটাকে করতে শরীরকে বাধা দেয় আর কি, সেই খাবারগুলো। বেশি রিচ খাবার তো খাওয়া উচিত না দিনের বেলাতে, রাত্রেবেলা খেলেও সেটা পরে, বাট দিনের বেলাতে বেশি রিচ খাবার খেলে পেটের সমস্যা তো আসতেই পারে, পেট ব্যথা করতে পারে, এই সমস্যাগুলো হয় আর কি কি ধরনের ফল বা কি কি ধরনের খাবার আমাদের গরমে একটু বেশি তালিকায় রাখার দরকার রয়েছে? ফল বলতে তরমুজ আছে, তরমুজ খেতে পারে। গরমে তো আম খেতে পারে, যদি মানে ভাতের আগে বা ভাতের পরে যে আম খায়, আম খেতে পারে। এমনি তো দিনের বেলা তো মানে দুপুরে আম খেতে পারে, আখের রস, তরমুজ, এগুলো আর কি, দই খেতে পারে। ডাবের জল খেতে পারে, হ্যাঁ ডাবের জল খেতে পারে। তবে পাশাপাশি ডক্টর এস খানের থেকে আরেকটা প্রশ্ন একটু করবো। এই যে আপনি বললেন আম তো আমাদের প্রত্যেকের ফলের রাজা, আমাদের প্রত্যেকেরই খুব লোভনীয় একটা ফল, কিন্তু যাদের সুগার রয়েছে তারা কিন্তু একটা প্রশ্ন করেছে আমাদের কাছে, সুগার থাকলে কি আমরা আম খেতে পারি? তো সেই প্রশ্নের উত্তরটা একটু শুনবো। হ্যাঁ, আম যদি মানে অ্যাকচুয়ালি হ্যাঁ খুব মিষ্টি আম হলে তো সুগার থাকলে সে খেতে পারে না, কারণ তার যদি সুগার এবারে যদি খুব কম থাকে, সে হয়তো একবার দুবার খেলো সপ্তাহে ঠিক আছে, কিন্তু কারো যদি সুগার খুব হাই থাকে বা ইনসুলিন নিতে হচ্ছে, তা তো আম খাওয়া চলবে না, বলতে আম তো মিষ্টি হয়, আম খেলে সুগার বাড়তে পারে আর কি। একদম। একটু হয়তো দুঃখ পেলেন যে ফলের রাজা আম, এত ভালোবাসি আম খেতে, সেই আম খেতে ডাক্তারবাবু বারণ করছেন। ডাক্তারবাবু নিজের স্বার্থে তো বারণ করছেন না, করছে আপনার স্বার্থে বারণ। তাই কি করতে হবে? সবার আগে সুগার লেভেলকে কন্ট্রোল করতে হবে। তার জন্য কি করতে হবে? অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যদি চান এমবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে পৌঁছে যেতে পারেন। এখানে সারা জীবন মেডিসিন খাওয়ার দরকার নেই, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার সুগার লেভেলকে কিন্তু কন্ট্রোল করে দেওয়া হবে, এবং তারপর মন ভরে, হ্যাঁ একটা লিমিটের মধ্যে নিশ্চয়ই, তবে মন ভরে আপনি একটু হলেও কিন্তু আম খেতে পারবেন। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, আমি ঠাকুর বলতে বলছি। ঠাকুর বলছেন, বলুন কি সমস্যা আছে? শুনতে আমি চেম্বারে ডাক্তার কিশোর কাছে গেছিলাম 6 মাস আগে। আমি একটা সামান্য ব্যাপারে নিয়েছিলাম, আমার একটু মানে কোমরে হালকা চোট লেগেছে। আমি ডাক্তারকে 3 বার যেতে মোটামুটি আমার ঠিক লেগেছে। ডাক্তার আমাকে জানাতে বলেছিল কেমন থাকবে না জানাবেন। কোমরে ব্যথাটা আপনার আগে থেকে ভালো আছে তাই তো? ভালো আছে, হ্যাঁ জানাবেন, খুব ভালো আছি। খুব ভালো কথা, খুব ভালো কথা দাদা। সঙ্গে থাকুন, শুনতে থাকুন, কারণ আমরা গতকাল আমি নিজেও বেশ কয়েকজন বন্ধুর পেশেন্টের আর কি বাইক নিলাম। ডক্টর এস ভাদুরীও জানেন যে তাদের 15 বছরের কোমরের সমস্যা ছিল। এটা বাড়াবাড়ি কোনো কথা বলছি না, কিন্তু মাত্র 15 দিন আমাদের মেডিসিন খাওয়ার পর, বলবো না যে সে একদম সেরে গেছে, কিন্তু সে অনেকটা সুস্থ। তাই তো একেবারেই তাই। দেখুন, এখানে এটা কোনো মিরাকেল না, এটা হচ্ছে বিজ্ঞান। ঠিক আছে, এবার যে আপনাদের অনেকের মনে হতে পারে 15 বছরের রোগটা কিভাবে 15 দিনে সেরে যেতে পারে বা উন্নতি হতে পারে, এখানে একটু বোঝার ব্যাপার আছে। যাদের ধরুন 15 বছরের রোগটা ছিল, তাদের কি হতো, শুরুতে কি হয়, মাঝে মাঝে ব্যথা হতো, আবার কমে যেত। যখন ব্যথা হচ্ছে, যখন আস্তে আস্তে বাড়ছে প্রবলেমটা, তখন কি হচ্ছে, তারা হয়তো একবার কোনো ডাক্তার দেখিয়েছে, সেখান থেকে ডাক্তার হয়তো পেন কিলার দিয়েছে, সেই পেন কিলারগুলো কিন্তু তাদের মাথায় সবসময় রয়ে গেছে। যখনই তাদের একটু ব্যথা হচ্ছে, তারা আবার পেন কিলার খাচ্ছে। এইভাবে করে করে অনেক বছর কিন্তু তারা কাটিয়ে দেয়। আর তার মানে তত বছর কিন্তু প্রপার কোনো ট্রিটমেন্টই হয় না, এবং ট্রিটমেন্ট না হওয়ার ফলে কি হয়, রোগটা আস্তে আস্তে বাড়তে থাকে, এবং কিছু বছর আগের থেকে হয়তো সেটা এমন পর্যায়ে পৌঁছে যায় যে তারা আবার ডাক্তারের কাছে যায়,
ডাক্তার তখন কি হচ্ছে, ব্যথার ওষুধের সাথে সাথে অ্যান্টিসিডের সাথে সাথে ক্যালসিয়াম দিচ্ছে, তার পাশাপাশি ভিটামিন D3 দিচ্ছেন। তো এগুলো এইভাবে চলতে থাকে, আলটিমেটলি কিন্তু যে কারণে ব্যথাটা সৃষ্টি হলো তার কিন্তু ট্রিটমেন্ট হলো না, শুধু একটাই হলো যে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেওয়া হলো যাতে ক্যালসিয়ামটা হাড়ের মধ্যে বৃদ্ধি হতে পারে। এবার তার পাশাপাশি আরো ব্যাপারগুলো আছে। যখন আমাদের কাছে আসছে, আমরা কিন্তু ব্যথার চিকিৎসা করছি না, আমরা করছি যে রুট কজটার জন্য ব্যথাটা হচ্ছে। দেখা গেছে হয়তো সেখানে কি হয় যে দুটো হাড়ের মাঝখানে যে একটা সাইনোভিয়াল ফ্লুইড থাকে, ফ্লুইডটা হয়তো কমে গেছে। এই যে ফ্লুইডটা কমে গেছে তার জন্য তার কি হবে, হাত মানে পায়ের ভাঁজ করতে সোজা করতে অসুবিধা হবে, যখনই হাঁটতে যাবে ব্যথা লাগবে, এই প্রবলেমগুলো আসবে এবং সেখানে দেখা যাচ্ছে ঘষে যাচ্ছে হাড়ে হাড়ে, এই ব্যাপারটা। আর বেশিরভাগ দেখা যায় যাদেরই এই অস্টিওআর্থ্রাইটিসের প্রবলেম, বেশিরভাগের কি দেখা যাচ্ছে যে মোটা চেহারা। তো আমরা এই ট্রিটমেন্টগুলো করা শুরু করলাম যে তার মোটা ভাবটাও যাতে আস্তে আস্তে কমে এবং যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলো রিপেয়ার করা শুরু হয়। এই 15 দিন 20 দিনের যে ওষুধ তারা খাচ্ছে, খেয়ে একটা ডিফারেন্স ফিল করে যে না, আমি আগে যতটা কষ্ট পাচ্ছিলাম তার থেকে তফাতে কিন্তু এখন আমি আছি, তার থেকে কিন্তু বেটার আছি। এই জন্যই তারা হাসি মুখে কিন্তু দ্বিতীয়বার আসে এবং ডাক্তারবাবুদের কথা অনুযায়ী তারা কিন্তু ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে থাকে। এই যে সায়েন্সটা, এটার জন্যই কিন্তু এত এক্সপ্লেন করলাম, এর জন্যই কেউ না হলে ভাববে হয়তো 15 বছরের জিনিস 15 দিনে কিভাবে বেটার হতে পারে। কারণটা হচ্ছে এটাই, এতদিন কোনো চিকিৎসাই হয়নি সঠিক যে রোগের উৎসটাকে ঠিক করার জন্য, কিন্তু আমাদের এখানে আসার পর সেইটাকেই ঠিক যেহেতু করা হয়, 15 দিনে একটা রেজাল্ট পায়। অবশ্যই এটা আরো কিছুদিন কন্টিনিউ করতে হবে, তাহলে দেখবেন এই প্রবলেমটা আস্তে আস্তে পুরোটাই ঠিক হতে থাকবে। একদম। আর এটা কিন্তু একটা দারুণ সুযোগ একেবারে টিভির পর্দায় মুখ দেখানোর, কারণ এটা আমরা অনেকেই পছন্দ করি যে টিভিতে আমাকে দেখা যাক। কারণ আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে সত্যি যারা ভালো হচ্ছেন, সত্যি যারা ভালো আছেন, আগের অবস্থানের থেকে বর্তমানের অবস্থানের একটা আকাশ পাতাল তফাৎ হয়ে গিয়েছে, তাদের কিন্তু টিভিতে তাদের বার্তা অন্যান্য বন্ধুদের জন্য বলার একটা সুযোগ আমরা করে দিই। সেটাও কিন্তু আপনি করতে পারবেন যখন আপনি পৌঁছে যাবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। তবে প্রচন্ড গরমের কথা বলছিলাম, আমাদের সঙ্গে আজকে ডক্টর এস খান যেহেতু রয়েছেন, আরেকটু জানতে চাইবো যে ছোট ছোট বাচ্চাদের এখনো অনেকে স্কুলে ছুটি পড়েনি, স্কুলে যাচ্ছে, কারুর আবার অনলাইনে হয়তো ক্লাস হচ্ছে, বাচ্চাদের জন্য কি আলাদাভাবে এই গরমে কিছু যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে? বাচ্চাদের তো অ্যাকচুয়ালি 10টার পর, মানে যদি খুব বাচ্চা হয়, ধরুন এলকেজি বা নার্সারিতে পড়ছে, তো 10টার পর বাড়ি থেকে না বেরোতে দেওয়াই ভালো। এবারে স্কুলে যাচ্ছে মানে সে তো বাসে যাচ্ছে বা কোনো একটা গাড়ি ঘোড়াতে যাচ্ছে, সেটা ব্যাপার না, কিন্তু বাচ্চাকেও মানে প্রপার জল খেতে হবে, অ্যাডিকুয়েট তাকে জল খেতে হবে, তাকে ওআরএস দিয়ে রাখতে হবে, কারণ বাচ্চাদেরও একটা পেটের সমস্যা হতে পারে। বাচ্চাদের বলতে গেলে তাড়াতাড়ি পেটের সমস্যা হবে বড়দের তুলনায়, কারণ তাদের তো অতটা গরম, এখন যে গরমটা গত 2-3 বছর ধরে পড়ছে, এই গরমটা আমরাই ঠিকঠাক করতে পারছি না, তো বাচ্চাদের তো সমস্যা হবেই। তো অনেক স্কুলে ছুটি পড়ে গেছে, 90% স্কুলে বলতে গ্রীষ্ম ছুটি পড়ে গেছে। আর যদি না পড়ে থাকে বাচ্চাদেরকে ওই মানে ভালোভাবে করতে হবে, চোখ মুখ ঢেকে রাখতে হবে, এইভাবে বাচ্চাদেরকে রাখতে হবে বাড়িতে। আর বাড়িতে থাকলে কোনো সমস্যা নেই, ঘন ঘন জল পান করলো, এমনি হালকা ঠান্ডা খাবার খেলো, তো সমস্যা কিছু নেই আর কি। একদম। অনেক মাদের একটা প্রশ্ন থাকে যে বাচ্চাদের কি বেশিক্ষণ এসিতে রাখা ভালো নাকি নর্মাল টেম্পারেচার পাখার নিচে রাখাটাই শ্রেষ্ঠ তাদের জন্য? না, বেশিক্ষণ এসিতে রাখা অবশ্যই ভালো না। বেশিক্ষণ এসিতে রাখলে সেই বাচ্চা বড় হবে, তার ক্ষেত্রে অন্য সমস্যা আসবে, সে বাইরে বেরোতেই চাইবে না। প্লাস বেশিক্ষণ এসিতে থাকলে স্কিনেরও একটা বেশি সেন্সিটিভ হয়ে থাকে স্কিন আর কি, তো বেশিক্ষণ এসিতে থাকলে শরীর ড্রাই হয়ে যায়। বাচ্চাদের অবশ্যই বেশিক্ষণ এসিতে রাখা ভালো না, তাদেরকে এমনি ফ্যানের নিচে রাখুক, মানে ফ্যানের তলায় রাখুক বা এমনি এতে রাখুক, কিন্তু বেশিক্ষণ মানে ন্যাচারাল ওয়েদারে রাখাটা বেটার লাগে। খুব বেশি গরম হলেও সেটা 5-10 মিনিট ম্যাক্সিমাম, তার বেশি না। বাচ্চাদেরকে এসিতে রাখা ভালো না। একদম। আমরা মোটামুটি গরমের সমস্যাগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি, পাশাপাশি আপনাদের যে কোনো ধরনের সমস্যা নিয়ে আপনারা কিন্তু ফোন করতেই পারেন। কিন্তু ডক্টর ভাদুরী যেহেতু আমাদের সাথে রয়েছেন, একটা প্রশ্ন ওনার কাছেই করব যে প্রচন্ড গরমে খুব সংক্ষেপেই শুনবো, আমাদের স্কিন বা আমাদের হেয়ারের কি কি ধরনের সমস্যা আসতে পারে? দেখুন, এই সময় কি হয়, একটা প্রথম যে ব্যাপারটা হয় চুলের ক্ষেত্রে, আমরা যখন বাইরে বেরোই তখন কিন্তু চুলটা কিন্তু যেমনি স্কিন আমাদের সানবার্ন হয়, তেমনি চুলের মধ্যেও কিন্তু মানে সানবার্নটা হয়। এবার তার জন্যই দেখবেন এই সময় চুলটা কিন্তু খুব রুক্ষ হয়ে যায়, ঠিক আছে। তার সাথে সাথে কি হয় যে আমাদের স্কিনের মধ্যে কি হয়, এই টাইমেই দেখা যায় বিশেষ করে যাদের খুব সেনসিটিভ স্কিন, সেখানে কিন্তু অ্যালার্জিক একটা রিয়াকশন হয়, হিট অ্যালার্জি। এবং দেখা যায় যে তার থেকে কি হচ্ছে, সারা শরীরের যে কোনো জায়গাতেই দেখা যাচ্ছে ছোট ছোট লাল লাল র্যাশ উঠছে, সেগুলো চুলকোবে এবং কষ্ট দেবে। তার পাশাপাশি আরেকটা প্রবলেম হয় স্কিনের মধ্যে, যেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন হয়, যেটা আমরা দাঁত বলি। এই দাঁতের সমস্যাটা কিন্তু এই গরমকালে দেখা যায়।
যেহেতু ঘাম অতিরিক্ত হয়, যেসব জায়গায় ধরুন ঘামটা জমে যাচ্ছে, ভালো করে পরিষ্কার হচ্ছে না, বা দেখা যাচ্ছে যে সবাই হাইজিন মেনটেন করে না, ঠিক মতো স্নান টান করে না, যেসব মানুষ অনেকেই আছে যে গরমকালেও তেমন ভাবে দুবার করে স্নান করছে না, তখন কি হয়, একটা ব্যাকটেরিয়াল ইনফেকশনও কিন্তু হয়। দেখবেন তার জন্য কি হয়, দুর্গন্ধ হয়। ঘামের দুর্গন্ধ দেখবেন শুধু গায়ে না, জামার মধ্যে অনেক সময় হয়, জামা কাপড়ে। আর যেটা বললাম যে ফাঙ্গাল ইনফেকশন, সেটার জন্য কিন্তু এই গরমকালটা একটা বাজে সময়, যখন এই ফাঙ্গাল ইনফেকশন গুলো বেড়ে যায়। তো স্কিনের উপরে কিন্তু এই প্রভাব পড়ে এই গরমের থেকে। আরেকটা যেটা সানবার্ন যেটা বলছিলাম আমরা, সেই স্কিনের মধ্যে যে স্কিনটা কিন্তু ট্যান হয়ে যায় অতিরিক্ত সূর্যের মানে কড়া রোদের জন্য, ঠিক আছে। তো এই সময় আমাদের প্রোটেকশন নিতে হবে। সানস্ক্রিন সবচেয়ে ভালো যদি আমরা ইউজ করতে পারি, যার মধ্যে এসপিএফ আছে, সান প্রোটেকশন ফ্যাক্টর বলে। মাথার জন্য, চুলের জন্য, শরীরের জন্য আমাদের কি করা উচিত, আমাদের ছাতা ইউজ করা উচিত, যাতে আমাদের ডিরেক্ট হিটটা আমাদের গায়ে না লাগে। এগুলো মেনটেন করতে হবে। এবং তার পাশাপাশি আরেকটা জিনিস বলবো, যে স্কিন প্রোটেক্ট করার জন্য এবং পুরো হেলদি থাকার জন্য গরমকালে আমাদের ভেতর থেকে যেমনি শরীরটাকে ঠান্ডা করছি জল এবং লিকুইড বিভিন্ন ধরনের খেয়ে, বাইরে থেকেও কিন্তু আমাদের এটার জন্য কিন্তু স্নান করতে হবে। দেখবেন অনেক সময় শুনেছি যে পুড়ে গেলে জলের নিচে হাতটা দিতে হয়। কেন? যখনই জলের নিচে দেওয়া হবে তখন কি হচ্ছে, ভেতরের হিটটা কিন্তু বাইরে চলে আসবে, তার মানে ভেতরটায় ড্যামেজ হবে না। এর জন্যই কিন্তু বার্ন কেসে সবসময় বলা হয় ইনস্ট্যান্ট তখন কিন্তু জলের তলায়, কলের তলায় হাতটাকে ধরতে হয় বা পোড়া জায়গাটাকে ধরতে হয় যেখানে পুড়ে যাচ্ছে। এই গরমের ক্ষেত্রেও কিন্তু তাই। আমরা যদি বাইরে থেকে ভালো করে স্নান করি, যদি কারো বাথটাব থেকে থাকে বাথটাবে স্নান করা, বা যদি শাওয়ার চালিয়ে স্নান করতে পারে শাওয়ার চালিয়ে স্নান করা, তাহলে কি ভেতরে যে হিটটা ঢুকছে বাইরে থেকে, সেই হিটটা বেরিয়ে আসবে। এবং ভিতরের যে আমার পার্টটাকে আমি জল দিয়ে ঠান্ডা করছি, তারও যে একটা মানে কি বলবো, হিটটা যদি ও বাইরে এক্সপেল করে দিতে পারে, তাহলে ভেতরটাও ঠান্ডা হয়ে যাবে। এইভাবে যদি রাখা যায় তাহলে কিন্তু দেখবেন স্কিনও ভালো থাকবে, হেয়ারও ভালো থাকবে, এবং ওভারঅল আমাদের হেলথও কিন্তু ঠিক থাকবে। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি রামনগর থেকে মলয় মন্ডল বলছিলাম। কি সমস্যা মলয় বাবু? সমস্যা বলতে আমার মানে হাতে না ফুসকিটা শুকনো হয়ে গিয়ে স্কিনটা ফুসকি উঠে যাচ্ছে, মানে কেন একটা অন্যরকম হয়ে যাচ্ছে হাতটা দেখতে। আর ওই হাতের আঙুলের মানে গোড়াতে ছোট ছোট ফুসকুড়ি হচ্ছে, আর জল টাইপের একটু থেকে যাচ্ছে। আচ্ছা, ওগুলো থেকে জল জলও বেরোচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ডক্টর এস খান একটু যদি ওনার প্রশ্নের উত্তরটা দিয়ে দেন। আচ্ছা, আপনার কি আগে ঘামাচি হতো? ঘামাচি না, ঘামাচি সেরকম হয়। আচ্ছা, ঘাম কি খুব বেশি দেয়? ঘামাচি না, অন্য জায়গায় হচ্ছে, হাতের ওই গোড়ার আঙুলের ইয়ে করতে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনি মানে এগুলো কি গোটা শরীরে বেরিয়েছে না কোথায় কোথায় বেরিয়েছে? কোথায় কোথায় দেখা যাচ্ছে? হাত ছাড়া আর কোথায় কোথায় দেখছেন? কেটে গেছে। হ্যাঁ, হাত ছাড়া আর কোথায় কোথায় দেখতে পাচ্ছেন? না হাত দুটো আঙুলের, হাতের আঙুলগুলোতে দেখতে পাচ্ছি। শুধুমাত্র হাতের আঙুলগুলোতে হচ্ছে, আর কোথাও এখনো হচ্ছে না? ওকে, চামড়া উঠছে বলছেন একটু, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু চামড়া উঠছে, একটু জল জল ব্যাপারটাও হচ্ছে আর কি। বেশ, আপনি আচ্ছা, শুনুন। বলছি, হুম। দেখুন, ওগুলো তো যেটা বলছেন জল জল বেরোচ্ছে, ওটা তো নখ অবশ্যই দেবেন না, কারণ নখ দিলে জিনিসটা একটা ইনফেকশন হয়ে যাবে, এটা তো করবেনই না। আর আপনি ওটার জন্য কোনো যদি অ্যান্টিসেপ্টিক কিছু ইউজ করছেন তো সেটা করতে পারেন, বা আপনি কোনো মানে কি হয়েছে জিনিসটা যেটা বললেন, ওটা যদি বেশি ছড়িয়ে থাকে তো আপনি অবশ্যই আমাদের যে আপনার বাড়ির কাছাকাছি যে আমাদের নিয়ারেস্ট চেম্বার আছে সেখানে আপনি আসুন, আমরা ওটা ট্রিটমেন্ট করে দেবো। কিন্তু ওটা নখ লাগিয়ে ওটাকে ইনফেকশন করবেন না বা ইয়ে করবেন না, কারণ ওটা নখ লাগালে ওটা পুরো জিনিসটা শরীরে ছড়িয়ে যাবে আর কি। একদম। আর সব থেকে বড় বিষয়, স্কিন ওরিয়েন্টেড যে কোনো প্রবলেম এমন একটা বিষয় ডক্টররা না দেখে কিন্তু কিছু অ্যাডভাইস করতে চায় না। আপনি ঠিক করে বোঝাতে পারলেন কিনা, বা একজন চিকিৎসক আপনার হাতটা না দেখে ঠিক করে বুঝে উঠতে পারলেন কিনা, সেটা জানার জন্য কিন্তু একবার চেম্বারে আসুন। আপনার কাছাকাছি যে কোনো চেম্বারে যোগাযোগ করতে পারেন। আমি চেম্বারগুলোর কথা বলে রাখছি, প্রত্যেকে একটু শুনে রাখুন, এবং যার কাছে যে চেম্বারটি হবে সেখানে চলে আসুন। বনগাঁয় আমাদের কিন্তু চেম্বার থাকে এবং আছেও, সেখানে কিন্তু ডক্টর এস ভাদুরীকে এবার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ক্যানিং এ ডক্টর আর দেখে পাচ্ছেন, মালদা চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে এবারে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আমাদের সংস্থার ডিরেক্টর। বহরমপুরে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, কোচবিহার চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুর চেম্বারে এবারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে।
পেয়ে যাচ্ছেন কৃষ্ণনগর চেম্বারে ডক্টর এ হালদারকে, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, হেরিয়া চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদায় পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন আরামবাগ চেম্বারে ডক্টর এ হালদারকে, শিলিগুড়ি চেম্বারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। অনেকদিন পরে চেম্বারগুলোতে কিন্তু স্যার যাচ্ছেন। জামশেদপুর চেম্বারে মূলত অনেক মাস পর উনি কিন্তু যাবেন, তাই যারা জামশেদপুরে যোগাযোগ করতে চাইছেন চট করে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। বাঁকুড়া চেম্বারে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, খড়গপুরে পেয়ে যাচ্ছেন কিন্তু ডক্টর বি শর্মাকে, পুরুলিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন আলিপুরদুয়ারে ডক্টর এস ঘোষালকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন আমাদের আসানসোল চেম্বারে আমাদের সংস্থার ডিরেক্টর বি শর্মাকে, আপনারা পেয়ে যাচ্ছেন হলদিয়া চেম্বারে ডক্টর এ হালদারকে, গঙ্গারামপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে এবং আগরতলা ত্রিপুরার বন্ধুরা কিন্তু পেয়ে যাচ্ছেন এবারে ডক্টর বি শর্মাকে। তার পাশাপাশি বলবো যে আমাদের নতুন আরো বেশ কয়েকটা চেম্বার কিন্তু রয়েছে, মানে মধ্যমগ্রামে আমাদের যেমন হেড অফিস, সেখানে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। ল্যান্সটাউনে আপনারা হাজরা ঠিক শিশু মঙ্গল হসপিটালের অপোজিটে যোগাযোগ করতে পারেন, আপনারা খিদিরপুরে যোগাযোগ করতে পারেন, বা হাতিবাগান চৌমাথার একেবারে কাছে আমাদের চেম্বার কিন্তু রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। হাওড়ার বন্ধুরা শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে যোগাযোগ করুন। আর প্রত্যেক বৃহস্পতিবার করে দক্ষিণ 24 পরগনার বন্ধুরা অবশ্যই কিন্তু পেয়ে যাচ্ছেন আমতলাতে আমাদের সংস্থার ডিরেক্টর বি শর্মাকে, তাই অবশ্যই সেখানেও কিন্তু যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার 9830235527 বা 37, এই দুটি নাম্বারে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে। পাশাপাশি প্রচন্ড গরম নিয়ে কথা বলছিলাম, ডক্টর এস খানের কাছে আরেকটু জানতে চাইবো যে এই যে স্কিনের প্রবলেম, গরমে ঘামাচির সমস্যা মারাত্মক রকম ভাবে আমাদের বেড়ে যায়, শুধু যদি ঘামাচির কথাই চিন্তা করি তাহলে তার জন্য কি কি প্রোটেকশন নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে? ঘামাচি তো অ্যাকচুয়ালি ঘাম থেকে হয়, কিন্তু নামটাই ঘামাচি, তো এটা ঘাম থেকে জিনিসটা হয়, যে ঘাম থেকে একটা শরীরের মধ্যে ইরিটেশন আসে বা ইয়ে আসে, এখান থেকে তাদের একটা ঘামাচি আসে। তো ঘামাচির জন্য সে অ্যাকচুয়ালি তো তাকে তো প্রথমে মানে ভালো করে তাকে স্নান করতে হবে, মানে শরীরটাকে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর সে এমনি পাউডার ইউজ করতে পারে, যে পাউডার আমাদের পাওয়া যায় বা ইয়ে, বা কোনো ইয়ে মানে কোনো ঠান্ডা তেল ইউজ করতে পারে। আর প্রথমে পাউডারটাই তার জন্য বেস্ট হয় ইউজ করলে, তাহলে সে ঘামাচি থেকে সে নিরাময় পেতে পারে। তো তাকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, একটা একই জামা কাপড় রেগুলার পরা চলবে না, মানে সেটাকে ভালো করে জলে ধুয়ে শুকিয়ে পড়তে হবে। একই যে 2 3 বা 4 বার সে পড়তে থাকে, তখন সে ঘামটা জমতে জমতে শরীরে সেই জায়গাতে একটা ইনফেকশন আসে, তারপরে ঘামাচি আসতে পারে আর কি। পাশাপাশি অনেকের কিন্তু অ্যালার্জির সমস্যা থাকে এবং মনে হয় যে গরমে বোধহয় আমার অ্যালার্জির প্রবণতা বেড়ে যাচ্ছে, কোথাও প্রচন্ড চুলকোচ্ছে, লাল হয়ে যাচ্ছে গরমে। তো এই ধরনের যে কোনো সমস্যা, স্কিন ওরিয়েন্টেড যদি কোনো প্রবলেম বাড়ে আমাদের গরমে, তার জন্য এনবিবি চিকিৎসকেরা রয়েছে তো পাশে। হ্যাঁ, তাদেরকে আগে ফার্স্টে ওটাই উচিত যে এনবিবি চেম্বারে আসুক, তার কি সমস্যা হয়েছে, কি জিনিসটা হয়েছে। ঘামাচির থেকেও অনেক রকম জিনিস হতে পারে, পরবর্তীকালে অনেকে সেই আগেকার দিনে ফোড়া হতো, এখন অনেকের দিনে হয় গরমের জন্য, সেই কারণে আগে ট্রিটমেন্ট করানো বেটার। এরকম মানে পাউডার লাগিয়ে যদি ঠিকঠাক তাও ঠিক না হতে পারে, তো তাকে একবার সে ট্রিটমেন্ট করা দেখাক, তবে সেখান থেকে আমরা একটা ট্রিটমেন্ট করলাম, তাদেরকে একটা সঠিক অ্যাডভাইস করলাম, সেটা করাই জিনিসটা বেটার হবে আর কি। একদম। তো গরমে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আপনারা আসতেই পারেন এবং সব সমস্যার জন্য সমাধান কিন্তু আমাদের তরফ থেকে সাজেশন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। এবং আপনার যদি অন্য কোনো চিকিৎসকের পছন্দ হয় নিশ্চয়ই সেখানেও যোগাযোগ করতে পারেন। তবে এনবিপি তে যারা পৌঁছে গিয়েছেন তারা কি বলছেন, আমার মনে হয় শুনলে আত্মবিশ্বাসটা আপনার বাড়বে। তাই সেরকম কিছু বন্ধুর কথা শুনবো অবশ্যই, এবং তারপর আবারও কিন্তু আমাদের অনুষ্ঠানে ফিরে আসবো। আমরা পাশাপাশি আরো একবার আপনাদের জানিয়ে রাখবো যে 9830235527 বা 37 এই দুটি ফোন নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হবে, কথা বলতে হবে, আপনাদের বাড়ির কাছাকাছি যে কোনো চেম্বারে পৌঁছে যেতে হবে। এবং যদি আপনাদের পুরনো কোনো রিপোর্ট থাকে সেই রিপোর্টগুলো নিয়ে আসতে কিন্তু ভুলবেন না। এবং তার পাশাপাশি যারা পুরনো পেশেন্ট তারাও কিন্তু নিয়ম করে ডাক্তারবাবুরা যে আপনাদের রিপোর্টগুলো করতে দেবেন সেই রিপোর্টগুলো করে তারপর কিন্তু সেই রিপোর্টগুলো নিয়ে কিন্তু ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করুন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা আপনাদের সমস্যা থেকে কিন্তু বের হয়ে আসতে পারবেন। যে কোনো ধরনের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। তার মধ্যে অবশ্যই কিন্তু সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্টেরল বা ইউরিক অ্যাসিডের মতন সমস্যা রয়েছে। আপনার অস্থির সমস্যা, দীর্ঘদিনের পেটের সমস্যা, পাইলস, ফিশার, ফিস্টুলার মতন সমস্যার সমাধানও কিন্তু পাচ্ছেন। নার্ভের সমস্যা বা যে কোনো রকমের মাসল ওরিয়েন্টেড প্রবলেম, নেশাগ্রস্ততা, আসক্ত হয়ে যাচ্ছেন,
বা ম্যানিয়ায় আসক্ত আপনি, বা যে কোনো গুরুত্বপূর্ণ অর্গান, সেটা কিডনি হোক, আপনার লিভার হোক, আপনার হার্ট হোক, আপনার লাংস হোক, সবকিছু ট্রিটমেন্ট কিন্তু রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। এবার যেটা বলছিলাম, যারা পৌঁছে গিয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, তারা কেমন আছেন তাদের কথা একটু চট করে শুনে নেব, তারপরে ফিরে আসছি অনুষ্ঠানে। আপনার নাম? তাপসী দাস, কোথায় বাড়ি আপনার? কৈখালী রামকৃষ্ণপল্লী। কি রোগে ভুগছিলেন আপনি? আর্থারাইটিস, হাঁটুর ব্যথা। কতদিন ধরে ভুগছেন? তা 10-15 বছর হবে। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছিলাম, কিন্তু কোনো হয়নি। অ্যালোপ্যাথিকে কোনো সুরাহা পাননি? কোনো সুহারা পাইনি। ডক্টর বি শর্মার কাছে কবে আসেন আপনি? ওনার কাছে তো এসেছি 15 দিন হলো। মানে 2 সপ্তাহ। 2 সপ্তাহ আপনি ওষুধ খেয়েছিলেন ওনার? খেয়েছি। খেয়ে এখন কেমন আছেন? খেয়ে এখন আমি খুবই ভালো আছি। মানে আগের তুলনায় আপনি অনেকটা আগের তুলনায় সুস্থ? অনেকই সুস্থ, হাঁটতেও পারছি। এতদিন হাঁটতে পারতাম না। মানে হাঁটতে পারতেন না, এখন হাঁটছেন? এখন হাঁটতে পারছি। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে এখন অনেকটা সুস্থ অনেকটাই আপনি? ভালো। ওকে। আপনার নাম কি? নাম প্রবীর মণ্ডল, কোথায় থাকেন? সোনারপুর থানার অন্তর্গত নবাসান গ্রাম। আচ্ছা, আপনার কি অসুখ হয়েছিল? অসুখ হয়েছিল আর্থারাইটিস, হ্যাঁ, মানে আপনার কোমরের যন্ত্রণা হতো, আচ্ছা। পায়খানারও সমস্যা ছিল। আচ্ছা, এখানে আপনি কতদিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন? 15 দিন। আচ্ছা, এখানে ট্রিটমেন্ট করিয়ে কেমন এখন আছেন 15 দিনের ওষুধ খেয়ে? আপাতত অনেকটাই ভালো। আচ্ছা, আপনার মানে এমনি আর কি কি সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়াও আর কিছু সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়া আর অ্যালার্জি বা এই সব সমস্যাগুলি, কানের ঠান্ডা লেগে যন্ত্রণা হতো, আচ্ছা, সেটা অনেকটা কমেছে এই 15 তো দিনের। 15 দিনে ওষুধ খেয়ে আপনি অনেক উপকার পেয়েছেন। অনেকটা উপকার পেয়েছি। কোথায় বাড়ি? কি রোগে ভুগছিলেন আপনি? কোমরে ব্যথা, পায়ে ব্যথা, নার্ভ ব্লক ছিল। কতদিন ধরে এই রোগে ভুগছেন? নার্ভ ব্লকটা কিছুদিন হয়েছিল, কোমরে ব্যথাটা 6-7 বছর। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্টটা করিয়েছিলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? ওই ব্যথা সেরে যেত, আবার ব্যথা হয়ে গেছে। মানে যতদিন ট্রিটমেন্ট করিয়েছেন ওষুধ খেলে ঠিক থাকতেন, আবার আগের মতো? হ্যাঁ, ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? মাস 6। মাস 6 মাস ওষুধ খেয়ে এখন আপনি কতটা সুস্থ আছেন? এখন ভালোই সুস্থ আছি। ভালোই হয়ে আছেন, তাই তো? তাহলে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্টে এখন সুস্থ। সুস্থ আছি। আর রিপোর্টটা ডাক্তারবাবু বললেন ভালো হয়ে গেছে। আপনার নাম? আমার নাম ধনঞ্জয় দাস। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে ডুমুর ব্লক। কি রোগে ভুগছেন আপনি? আমি এখন ওই পেচ্ছাপের রোগের জন্যই ভুগছি। মানে পোস্টেডের প্রবলেম? Prostate-এর আর কি problem। প্রবলেম আছে আপনার? আর সেরকম কোনো প্রবলেম নেই। কিডনির যে সমস্ত প্রবলেম ছিল, আচ্ছা, হ্যাঁ, কিডনির সমস্যায় কি আগে ভুগছিলেন? না, আমি কিডনির সমস্যা ভুগিনি। আচ্ছা, তবে পেচ্ছাপটা ক্লিয়ার হচ্ছিল না বলে ওই সমস্যাটা ফিল করছিলেন? feel মনে করছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছেন? এই জায়গায় অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছিলাম, অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্টটা করে কোনো সুরাহা পেয়েছিলেন? পুরা কিছু পাইনি। মানে কিছুই এবার পাননি? কিছুই পাইনি, বেড়ে গেল। আচ্ছা, অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করে আপনার বেড়ে গেছিল? বেড়ে যাওয়ার পর আমি জুন মাসের 6 তারিখে আমাকে অপারেশনের ডেট দেয়। আমি অপারেশন না করে আমি এই 6 তারিখ, অপারেশনটা না করে আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন? হ্যাঁ, যোগাযোগ করে, এবং প্রমোদ শর্মা এবং নিরঞ্জন ভট্টাচার্য আচ্ছা। যোগাযোগ করে আমি ওনার প্রোগ্রাম দেখে এই ওষুধ খেয়ে 15 দিনের ওষুধ খেয়ে আমি যখন সুস্থ হতে লাগলাম। আপনি ওষুধ কতদিন খেয়েছেন? প্রায় 4 মাস মতন হলো ওষুধ। 4 মাস ওষুধ খেয়েছেন, কিন্তু এখন ওষুধ খেয়ে আপনার যে সমস্যাগুলো ছিল এখন কেমন আছে? এখন আমি পুরোপুরি সুস্থ আছি। মানে পুরোপুরি আপনি সুস্থ বোধ করছেন? করছি। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আপনি অনেকটাই সুস্থ? অনেকটা সুস্থ আছি। এনবিবি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে আপনি এখন অনেকটা সুস্থ বোধ করছেন, তাই তো? হ্যাঁ। সন্ধ্যা বসু, কোথায় বাড়ি? বাড়ি খাসমুড়ি। কি রোগে ভুগছিলেন আপনি? আমি এমনি আর্থারাইটিস, তারপরে সর্দি কাশির ব্যাপারও আছে। কতদিন ধরে এই রোগে ভুগছেন? প্রায় ডাক্তারবাবুকে দেখাচ্ছি প্রায় 6 মাস বেশি ভুগছেন? বেশি ভুগছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? না। ট্রিটমেন্ট করেননি, সরাসরি আপনি বি শর্মার কাছে আসেন? হ্যাঁ, ওনার ট্রিটমেন্টে আপনি এখন কেমন আছেন? ওনার ট্রিটমেন্টে ভালোই আছে, মানে খুবই ভালো আছে? খুবই ভালো। হ্যাঁ, তার মানে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে আপনি এখন অনেকটা সুস্থ এবং খুশি, তাই তো? হ্যাঁ, অনেক খুশিও আছে। হ্যাঁ, ওনার ট্রিটমেন্ট।
আপনার নাম? বিপ্লব বিশ্বাস। কোথায় বাড়ি? ওয়ার্ডে। কি সমস্যা আপনার? আমার ডায়াবেটিসের সমস্যা। কতদিন ধরে ভুগছেন? আমি 23 বছর। আচ্ছা, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কদিন চিকিৎসা করছেন আপনি? এই 2 মাস হয়েছে। আচ্ছা, এখন আপনি কেমন আছেন? এখন আমি ভালো আছি। আপনি কি এখন ইনসুলিন control এ নিতেন? আছে। আমি আগে ইনসুলিন নিতাম। এখন নিতে হচ্ছে ইনসুলিন? এখন নিচ্ছি না ইনসুলিন। আচ্ছা, এখন আপনি শুধুমাত্র আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করছেন? মানসুরা বেগম। কোথায় বাড়ি? আমার মালিকুল। কি রোগে ভুগছিলেন আপনি? আমি কোমরের লেগে ভুগছিলাম। আর লিভারে ফ্যাটি লিভার? আর ফ্যাটি লিভারের জন্য ভুগছিলাম। এই রোগটা নিয়ে আগে কোথাও ট্রিটমেন্ট করেছিলেন? হ্যাঁ, করেছিলাম কলকাতার লীলরতন হসপিটালে। সেখানে কি বলেছিল? সেখানে বলেছিল যে অপারেশন করতে হবে। অপারেশন করতে হবে। আপনি অপারেশনের মানে যে করতে বললো, তা আপনি ডিসিশনটা নিয়েছিলেন? না, নিইনি। আমি বলেছিলাম না, আমাকে বলেছিল অপারেশন করলে তুমি ভালো হবে না, লাস্ট সীমানায় চলে গেছে, তোমার অপারেশন করলে তুমি আর ইয়ে করতে পারবে না, উঠতে পারতে পারবে না। অপারেশন করলে আপনাকে গ্যারান্টি ওরা দেবে না, না? গ্যারান্টি দেবে না বলেছে। আচ্ছা, ডক্টর বি শর্মার কাছে তারপরে আপনি ট্রিটমেন্টে এলেন? হ্যাঁ, ডাক্তার বি শর্মার কাছে এসে আমি যেন মনে হচ্ছে ভালো আছি, আমার অনেকটা রোগ সরে গেছে। আচ্ছা, মানে আগের থেকে আপনি এখন অনেক ভালো আছেন? অনেক বেটার আছি, ভালো আছি। তার মানে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে এখন আপনি অনেকটাই সুস্থ? সুস্থ আছি, হ্যাঁ। আপনার নাম? আমার নাম বিভাস নস্কর। কোথায় বাড়ি আপনার? আমার জগদীশপুর, হাওড়া। কি হয়েছিল আপনার? আমার সুগার, হাতের যন্ত্রণা, কোমরের ব্যথা, এইসব। আচ্ছা, এখন সুগারটা এখন পুরো। কতদিন ধরে সুগারে ভুগছেন? 18 থেকে 20 বছর। 18 থেকে 20 বছর। এর আগে কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? পিজিতে করেছি এবং মেডিকেলে করেছি। আচ্ছা, এই রোগটার কোনো সুরাহা পেয়েছিলেন? হালকা হালকা, মানে ওষুধ খেলে ভালো থাকে? এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসলে আপনাদের তরফ থেকে অনেকগুলো বিষয়ের অনুরোধ থাকে যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা একটু করবেন, ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। অবশ্যই চেষ্টা করব আমরা আপনাদের রিকোয়েস্টের বিষয়গুলোকে নিয়েও আমাদের অনুষ্ঠানে আলোচনা করার। তবে আমাদের সাথে উপস্থিত রয়েছেন, যেমন আপনারা আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন দুজন অভিজ্ঞ চিকিৎসক, দুজনকে আরো একবার জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। এবং তার পাশাপাশি রয়েছেন কিন্তু আপনারাও, প্রথম বন্ধু চলেও এসেছেন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, কে বলছেন? ম্যাডাম আমি মেদিনীপুর থেকে বলছি। আমার নাম মনীষা দাস। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমি আমার বিষয়ে জানবো। বয়স কত? 23 বছর। 23 বছর। আচ্ছা, বলো কি প্রবলেম হচ্ছে? ম্যাডাম পিরিয়ডের সময় না ওই বাঁদিকে পেটটাতে খুব লাগে। পিরিয়ডের সময় বাঁদিকে একটু ব্যথা করে, তাই তো? তলপেটে? হ্যাঁ হ্যাঁ, তলপেটে তো যন্ত্রণা হয় খুবই, কিন্তু যন্ত্রণাটা কমে যাওয়ার পরে না বাঁদিকটাতে খুব ব্যথা লাগে। আচ্ছা, বেশ, ডক্টর ভাদুরী একটু শুনবো। আচ্ছা, আপনার কি বয়স কত? 23। কোনো পিসিওডির সমস্যা আছে কি? কিসের? কোন পিসিওডির সমস্যা আছে? কোনো সময় সিস্টের সমস্যা হয়েছিল? না না। আর পিরিয়ডস কি রেগুলার হয়? হ্যাঁ, মানে মাসে যেরকম সময় হয় সেরকমই হয়, এবার একটা দিন আগে পরে হয়। আচ্ছা, আর যেরকম নরমাল হওয়ার ওরকমই হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। 23 বছর বয়স। আর এই ব্যথাটা কি রিসেন্ট হচ্ছে না আগে থেকে সব সময় ছিল? না, এই ব্যথাটা ছিল না, আগে শুধু তলপেটেই লাগতো। এখন দেখছি ইদানিং ওই মানে 2-1 মাস ধরে লক্ষ্য করছি পেটের বাঁদিক থেকে খুব লাগছে। আচ্ছা, মানে বাদিকে লাগছে বলতে তলপেটে লাগছে তো? না, তলপেটে না, ঠিক ধরুন বুকের নিচেটাতে যে পেটটা পড়ছে, বুকের নিচেটা, ওই পজিশনটাতে খুব লাগছে। আচ্ছা, পটি ক্লিয়ার হয়? হ্যাঁ হ্যাঁ, পটি ক্লিয়ার হচ্ছে। আর পেচ্ছাপ? পটি ক্লিয়ার হচ্ছে। পেচ্ছাপ ঠিক মতো হয়? পটি তো ঠিকই আছে। ইউরিন পাস হয় ঠিক মতো? কিসের? বাথরুম হয় ঠিকঠাক? বুঝতে পারছি না। তোমার বাথরুমের কোনো প্রবলেম নেই তো? না 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 না, নেই। ওকে, ঠিক আছে, শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, প্রথম কথা যেটা ক্র্যাম্প হয়, এটা পিরিয়ডস এর সময় ক্র্যাম্প হয়, একটা মাসেল ক্র্যাম্প হয়। তো সেটা খুব একটা প্রবলেমেটিক না,
ঠিক আছে, কিন্তু তারপরের যেটা বলছেন ওটা কিন্তু একটু দেখতে হবে আমাদের কিসের ব্যথা। আপনি বলছেন তলপেটে ব্যথা নয়, তলপেটে অনেক সময় কি হয়, যদি ওভারিয়ান সিস্ট থাকে বা কোনো ফাইব্রয়েড হয় কোথাও ইউটেরাসে, তাহলে কিন্তু ব্যথা ট্যাথা থাকে। এবং আপনি বলছেন যে এই যে আপনার পিরিয়ডসের সময় ব্যথা হলো, তারপরে পিরিয়ডসে যেই নর্মাল হতে থাকে তখন ব্যথাটা কমে যায়, তারপর একটা বাদিকে ব্যথা। এইবার বাদিকে আবার তলপেটে ব্যথা নয়, বুকের নিচে যে পার্টটা, অ্যাকচুয়ালি বুকের নিচে যে পার্টটা, এই সব জায়গায় বাদিকে কি থাকে আমাদের মানে কলোনি থাকে, ঠিক আছে, যেটা আমরা লার্জ ইন্টেস্টাইন বলি, যেদিক দিয়ে আমাদের মলটা মানে পাস হয়। তো এই জায়গাটায় যদি ব্যথা হচ্ছে তাহলে একটু দেখার ব্যাপার থাকে, সেখানে কি পটি ক্লিয়ার হচ্ছে কিনা, গ্যাস হচ্ছে কিনা ভিতরে, এইগুলো কনস্টিপেশনের ধাত আছে কিনা, এই প্রবলেমগুলো একটু দেখতে হয়। আর সেগুলো কনফার্ম হওয়ার জন্য সবচেয়ে ভালো হচ্ছে যদি আলট্রাসোনোগ্রাফি করা যায়, তাহলে দেখা যাবে যে ওখানে কোনো প্রবলেম তৈরি হয়েছে কিনা। তো প্রথমে আপনার কোনো টেস্ট করতে হবে না, আপনি আগে আসুন আমাদের কাছে, এসে একবার দেখান। আমাদের ডাক্তারবাবুরা যিনি দেখবেন, ওনারা যদি মনে করেন যে আপনার একটা কোনো ইউএসজি করতে হবে বা অন্য কিছু করতে হবে টেস্ট, তাহলে সেভাবে বলবে এবং সেভাবে টেস্ট করিয়ে দেখাতে পারবেন। তার সাথে সাথে অনেক সময় ইউরিনে ইনফেকশনও থাকে, সেখান থেকে অনেক সময় ব্যথা হতে পারে, কিন্তু এগুলো সব তলপেটের পেইনগুলো হয়। কিন্তু আপনার বলছেন যে আপার অ্যাবডোমেনে হচ্ছে ব্যথাটা, তাহলে কিন্তু এটা কিন্তু একটু দেখার ব্যাপার আছে, যে আপনাকে চোখের সামনে না দেখে আপনার সাথে কথা বলে আরো কিছু কোয়েশ্চেন্স আছে সেগুলো না জিজ্ঞাসা করে বা ধরুন কোনো রিপোর্ট না করিয়ে কিন্তু ফাইনাল ডিসিশনে যাওয়া যাবে না কেন ব্যথাটা হচ্ছে। ঘাবড়ানোর কিছু নেই, এই ধরনের বিভিন্ন সমস্যার কিন্তু ট্রিটমেন্ট আমাদের কাছে হয়। ফেলে রাখবেন না, একটু তাড়াতাড়ি আসবেন। আর চেষ্টা করুন হালকা গরম জল খেতে সকালে, যাতে 3-3.5 লিটার মতো জল খেতে পারেন সারাদিন, যাতে পটি কোনো মতেই না আটকে যায়, ঠিক আছে, আর যাতে ভেতরটা ক্লিনিং হয়, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তো এইভাবে মেনটেন করুন আর আমাদের কাছে একবার এসে দেখান, যদি কোনো সমস্যা থাকে তার সমাধান আছে। একদম তাই। আমাদের নিজস্ব নাম্বার অর্থাৎ এনবিপি নাম্বার নিশ্চয়ই নোট করেছেন, 9830235527 বা 37, এই নাম্বারেই কিন্তু ফোন করতে হবে এবং কাছের চেম্বার সম্পর্কে জানতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর পৌঁছে যেতে হবে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি কাঁথি থেকে বলছিলাম। কাঁথি থেকে বলছেন, বলুন কি প্রবলেম? প্রবলেম হচ্ছে পেট সম্বলের সমস্যা, মানে একবার খেয়ে নিলে তারপরে কতদিনের সমস্যা এটা? 15 দিন। 15 দিন? আচ্ছা, কোনো মেডিসিন কিনে খাওয়া হয়েছে নাকি এখনো কোনো মেডিসিন খাওয়া হয়নি? না, খেয়েছি, আমি কিনে খেয়েছি। মেডিসিন কিনে খেয়েছেন। ডক্টর এস খান একটু বলবেন কি? আচ্ছা, আপনার এটা কি 15 দিনের আগে কখনো এরকম সমস্যা হতো না? না। আচ্ছা, এই 15 দিনে যা হচ্ছে আগে কোনো সমস্যা কোনো কিছু হতো না, তাই তো? না। আচ্ছা, কি পটি পরিষ্কার হয়? না, হয় না। পরিষ্কার হয় না? রেগুলার হয় না? না। আচ্ছা, খাওয়া দাওয়া ঠিকঠাক করে করেন রেগুলার? খাওয়া দাওয়া মানে খিদে লাগে না, তবুও খাই আমি। আচ্ছা, ঠিক আছে, বলছি শুনুন। দেখুন, গ্যাস অম্বলের যে সমস্যা আপনি বললেন, তো সেই সমস্যা হচ্ছে খাওয়া দাওয়ার কারণে আসে, বললেন না, যেমন রেগুলার ঠিকঠাক করে খাওয়া দাওয়া হয়তো হয় না বা এরকম কিছু। তো সেটা আপনার কাজের সূত্রে হোক বা অন্য কোনো কারণে হোক, আপনি রেগুলার ঠিকঠাক করে খাওয়া দাওয়া করতে পারছেন না। তো এটা আপনাকে তো খাওয়া দাওয়া ঠিক করতে হবে প্রথম কথা। আর এখন প্রচণ্ড গরম, আপনাকে জল ঠিকঠাক করে দিনে রেগুলার মিনিমাম আপনাকে 4 লিটার এখন জল খেতে হবে, ঠিক আছে। আর খাওয়া দাওয়া ঠিকঠাক করতে হবে বলতে আপনি ধরুন মোটামুটি এরকম না যে রেগুলার আপনি খুব রিচ খাবার খাবেন। এমনি দিনের বেলা যদি বাইরে বেরোতে হয়, সেখানে আপনি রিচ খাবার না খেয়ে একটু মানে কম তেলে খাবার খেতে হবে, করতে হবে। আর আপনার যে সমস্যা হয়েছে বলছেন, এটা বলছে 15 দিন হয়েছে, আগে কোনো সমস্যা ছিল না, তাহলে আপনি খাওয়া দাওয়া যদি কন্ট্রোল করেন, একটু ধরুন খাওয়ার পরে একটু ঘোল খেলেন, বা খাওয়ার অনেক পরে যখন রোদে বেরোচ্ছেন একটু ডাবের জল খেলেন, একটু ঠান্ডা কিছু খেলেন, তো এটা ঠিক হয়ে যেতে পারে। যদি ঠিক না হয় তো আপনি আপনার যে এলাকার পাশাপাশি যে চেম্বার আছে, সেখানে এনবিপি আমাদের ইয়াতে যোগাযোগ করুন। রেগুলার আপনি সকালে যে বলছেন না ট্যাবলেট খাচ্ছেন বা কিছু খাচ্ছেন, রেগুলার গ্যাসের ট্যাবলেট খাবেন না আপনি, এটা কিন্তু পরবর্তীকালে আপনার কোনো প্রবলেম করতে পারে আরো আর কি। একদম। পেট সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন কিন্তু আপনাদের থাকে এবং আপনাদের তরফ থেকে আমরা পাই। তবে দীর্ঘদিনের পেটের সমস্যা ধীরে ধীরে কি আমাদের পাইলস ফিশার ফিস্টুলার দিকে নিয়ে যেতে পারে, বা পাইলস ফিশার ফিস্টুলা যাদের হয়ে গিয়েছে তাদের কি বেশ কিছুদিন ধরে পেট সংক্রান্ত কোনো সমস্যা ছিল, বা এর জন্য সাবধানতা কতটা অবলম্বন করা উচিত, পাইলস ফিশার ফিস্টুলার জন্য কোনো অপারেশন আমরা করব কিনা, এই ধরনের প্রচুর প্রশ্ন আপনাদের তরফ থেকে কিন্তু আমরা পেয়েছি। ডক্টর এস খানের থেকে প্রথমে একটু জানতে চাইবো যে পেটের সমস্যার সাথে পাইলস ফিশার ফিস্টুলার কি সত্যি কোনো যোগাযোগ বা যোগসূত্র রয়েছে? হ্যাঁ, পেটের সমস্যার সাথেই পাইলস ফিশার পুরোপুরি সমস্যা যোগাযোগ পুরোপুরি আছে। কারণ পেটের সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকলে
যে বললেন উনি একটু আগে উনি যে ওনার পেট পরিষ্কার হচ্ছে না, এটা যদি রেগুলার চলতে থাকে গত 3-4 বছর ধরে যদি এই কারো সমস্যা থেকে থাকে যে পেট পরিষ্কার হচ্ছে না বা গলা বুক জ্বালা করছে করছে, তো আস্তে আস্তে এই হার্ট স্টুল হতে হতে আমাদের যে অ্যানাস রিজিয়ন আছে সেইখানে ভেনগুলো সোয়ালো হয়ে যায়, মানে সোয়ালোয়েড বা হয়ে যায়, আর ইনফ্লামেশন হয়ে যায়। ইনফ্লামেশন হওয়ার জন্য সেইখানে তখন সেটা দিয়ে অনেক সময় মানে দিয়ে ব্লাড বেরিয়ে আসে পায়খানা করার সময়, বা হার্ট স্টুল আসে, বা একটা মাংসল পিণ্ড বেরিয়ে আসে। তো সেই ক্ষেত্রে সেটাকে পাইলস বলছে বা হেমারয়েড বলছে। একটা থাকে ইন্টারনাল, একটা থাকে এক্সটার্নাল। ইন্টারনাল থাকে যেটা সেটা বাইরে বেরিয়ে আসে না, কিন্তু সে ফিল করতে পারে ভেতরে কিছু একটা হয়েছে, যেটার জন্য তার বডি সেটা করে ক্লিয়ার হচ্ছে না। আর এক্সটার্নাল যেটা থাকে সেটা হচ্ছে বাইরে বেরিয়ে আসে, বা সেটা সে ফিল করতে পারে যে বাইরে বেরিয়ে আসছে, তার বডি ক্লিয়ার হচ্ছে না, কখনো কখনো সেটা ব্লাড বেরিয়ে আসতে পারে। আর পেনফুল হয়, পেনলেস হয়। যেটা ইন্টারনাল থাকে সেটা অনেক সময় পেনলেস হয়, সে বুঝতে পারে না কি হয়েছে, কিছু একটা ফিল করতে পারে কিছুটা আছে তার। তো এটাও কিন্তু খুব মানে একটা ভয়ানক জিনিস, এটাও ট্রিটমেন্ট করা উচিত। ফিল করতে পারলে তার যদি পেন না থাকে তাকে ইমিডিয়েট আশেপাশে আমাদের আশেপাশে যে চেম্বার সেখানে আসুন। এটা কোনো অপারেশন ছাড়া এটা ট্রিটমেন্ট হয়, এটা কোনো অপারেশন করার দরকারই পড়ে না। প্রথম যে ধরা পড়ে সেটা 6 মাসের মধ্যে এই জিনিসটা আপনার বাই মেডিসিনে সেরে যায় আর কি। এটা কি পাইলসের কথা বললেন? এটা পাইলসের কথা বললাম। আর পাশাপাশি যে ফিশার আর ফিস্টুলা, এই দুটো বিষয় কি? ফিসার হচ্ছে একটা ফিসার লাইন আছে। ফিসারটা পুরোপুরি অ্যাকচুয়ালি কোনো ইনফ্লামেশন হওয়ার পরে একটা ফিসার লাইন তৈরি হয় আর কি, যে লাইনটার মানে অ্যানাস রিজিয়নে তৈরি হয়। সেই লাইনের আশেপাশে বা সেই লাইনের জায়গাতে খুব ব্যথা করে। সেটাও কারণ একই, ওই খুব অয়েলি ফুড খাওয়া, খুব ঝাল মশলা তেল মশলা খাওয়ার জন্য যদি কারো হার্ট স্ট্রোক হয়, তো প্রথমে যে পাইলস হয় সেটা পাইলস হলো, বা যদি কারোর পাইলসের ওই ভেন ইনফ্লামেশন বা ভেন ফুলে না গেল, তার ক্ষেত্রে একটা ফিসার লাইন তৈরি হয়, যে লাইনটার জন্য খুব জ্বালা করে একটা মানে ওখানেও ব্লাড বেরিয়ে আসতে পারে, কিন্তু সেটা একটা লাইন থাকে, সেটা কোনো মাংসল পিণ্ড টাইপের জিনিস থাকে না ফিসার যেটা। আর ফিস্টুলার ক্ষেত্রে একটা আপনার সাইডে একটা মাস থাকে, সেটাও একটা ওই মুভমেন্ট করে, তো সেটাও ব্লাড বেরিয়ে আসে না এলেও সেটা একটা থাকে, তো সেটা খুব জ্বালা করে আর কি অ্যাকচুয়ালি। মানে পাইলসের ক্ষেত্রে যেমন বেরিয়ে আসে অনেক সময় ঢুকে যায়, কিন্তু এটা বাইরেই থাকে, এটা জ্বালা করে একদম। এটা একটা টানেল টাইপের একটা জিনিস তৈরি হয় আর কি, যেটার জন্য পটি আটকে যায় আর কি। একদম। আর ডক্টর এস ভাদুরী থেকে একটু জানতে চাইবো যে অনেক চেম্বার আপনাদের অ্যাটেন্ড করতে হয়, প্রচুর পেশেন্ট আপনাদের দেখতে হয়, এরকম পেশেন্ট বোধহয় প্রচুর পান যারা অপারেশন করতে রাজি নয়, বা একবার 1-2 বার অপারেশন করে ফেলেছে তারপরে আপনাদের কাছে এসেছে। এই যে আশা নিয়ে আপনাদের কাছে ছুটে আসছে, তো সেই আশার একটা ভরসা তো নিশ্চয়ই আপনারা দিতে পারছেন। হ্যাঁ অবশ্যই। দেখুন আমাদের কাছে অনেক পেশেন্ট আসে, বিশেষ করে এই পাইলসের সমস্যা নিয়ে, আর ধরুন ফিস্টুলার সমস্যা নিয়ে। এই পাইলসের সমস্যা নিয়ে অনেকে আসে যারা ধরুন অপারেশন করেছে। এবার কি হয়, অপারেশন করার সাথে সাথে কি হয় যে মাসেলগুলো যে অ্যানাসের জায়গায় মানে আমাদের যে মলদ্বারের যে মাসেলগুলো, সেটা তো একটা কপাটির মতো থাকে, ঠিক আছে। যখন আমাদের স্টুলটা আমরা মনে করি এটা আমরা পটিতে যাব, তখনই কিন্তু সেটা লুজ হয়ে যায় এবং আমরা পটিটা করতে পারি। আবার যে পটিটা বেরিয়ে যায় ওটা আবার গেটটা আটকে যায়, ঠিক আছে। না হলে তো আমাদের যখন তখন হয়ে যেত, নিজেদের ইচ্ছে মতো যদি না করতে পারতাম, যেটা বয়স্কদের ক্ষেত্রে হয়। পেচ্ছাপ ধরে রাখতে পারে না, পায়খানা ধরে রাখতে পারে না, যেটা বলে তার কারণ হচ্ছে ওই স্পিংটার মানে ওই দরজাগুলো লুজ হয়ে যায়, ঠিক আছে। এই যে অপারেশন হয় পাইলসের অপারেশনের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস হয়। ওই মাংসপিণ্ডগুলো যখন বেরায় তার মানে ওই মাসেলগুলো ভেতর থেকে বেরিয়ে আসছে। এবার ওটা কেটে দিলে কি হলো, ওখানে মাংসটা নষ্ট হয়ে গেল, মানে ওই মাসেলসগুলোর যে ক্ষমতাটা সেটা কিন্তু কমে যায়। এবার কেউ 1 বার কেউ 2 বার এই কিন্তু এই প্রবলেমটা ওটি করে ফেলে, অপারেশন করে ফেলে। এই অপারেশন করলে তার প্রবলেমটা কিন্তু কিওর হলো না, কিন্তু ওই জায়গাটা আরো নষ্ট হয়ে গেল, ঠিক আছে। সেরকম লোক আমাদের কাছে আসছে। এবার আমাদের কাছে এসে দেখা যাচ্ছে আমরা কি করছি, জেনারেলি দুটো হয়, যে একটা হচ্ছে যে পাইলসের জন্য যারা আসছে তাদের কি একটা সমস্যা থাকছে, যে তাদের যে ওই যে কি বলবো অ্যানাসের জায়গাটা মলদ্বারের জায়গাটা ফুলে ওঠে, একটা সোয়েলিং হয়ে থাকে, যার জন্য কি হলো মলদ্বারটা সরু হয়ে যায়। এবার যখন হার্ড স্টুল মানে শক্ত মল যখন বেরাতে চায়, পায়খানাটা যখন শক্ত হয়ে যায়, তখন ও জোর করে ওই ছোট ফুটোটা দিয়ে মানে চেপে বেরোতে চায়। মানে ওই ছোট ফুটোটা ছোট কিন্তু মলটা বড়, তো ওখান থেকে একটা মোটা জিনিস যদি পাস করতে হয় তখন কিন্তু ওই জায়গাটাকে ফেরে পাস করে এবং সেখানে ছিঁড়ে যায় জায়গাগুলো, তখন কিন্তু ব্লিডিংটা হয়। তাহলে আমাদের ট্রিটমেন্টটা কি হয়, আমাদের প্রথমে ট্রিটমেন্টটা হয় যাতে ওই ব্লিডিংটা না হয়, ওই জায়গাটাকে রিপেয়ার করা। দ্বিতীয়ত আমাদের মলটা যাতে নর্মাল হয়, একদম সফট স্টুল যেটাকে বলে, নর্মাল ভাবে যেরকম পায়খানাটা হওয়া উচিত সেরকম হয়। এই দুটো যখনই ঠিক হয়ে যায় তখন কিন্তু আর কারো ওই পাইলসের প্রবলেমটা থাকে না, সেটা ঠিক হয়ে যায়। অনেকে যারা অপারেশন করতে ভয় পায় তারাও আমাদের কাছে আসছেন। আবার ধরুন যারা অপারেশন করেছে কিন্তু রেজাল্ট পায়নি, বারে বারে ওই প্রবলেমটা ঘুরে ঘুরে আসছে, তারাও কিন্তু আমাদের কাছে আসছে।
আর একটা কথা বলবো, এটাকে নেগলেক্ট করবেন না এই জন্য, কারণ এই যে বারে বারে যদি ঘাটা হতে থাকে, ওইখানে ছিঁড়ে যেতে থাকে মলদারটা, রক্ত বেরোতে থাকে, ওটা যদি না ঠিক মতো হিল হয়, শুকিয়ে না যায়, তাহলে কিন্তু ওখানে ইনফেকশন হতে পারে এবং একটা বাজে দিকেও কিন্তু চলে যেতে পারে। বেশ, অবশ্যই এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আরো আলোচনা করব, যতটা সম্ভব আলোচ্য বিষয়কে আপনাদের সামনে তুলে ধরা এবং বোঝানোর চেষ্টা করব। তবে কে আছেন ফোনে? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি তাপস দাস বলছি, খড়গপুর থেকে। তাপস দাস, খড়গপুর থেকে। বলুন তাপস বাবু, কি সমস্যা আছে? হ্যাঁ, আমার মেয়ে মানে 5 বছর বয়স, কিন্তু খাবার পরে পেটে মানে ব্যথা বলছে, আর তারপরে বাথরুম করার পরে ভালো বলছে, আর কোনো অসুবিধা নেই। খাওয়ার পরে বলছে পেট ব্যথা। খাওয়ার পরে পেট ব্যথা। হ্যাঁ ডক্টর ভাদুরী, একটু শুনবো। মানে খাওয়ার পরে পেট ব্যথা বলছে, কিন্তু বাথরুম করার পর কি বলছে? আর মানে আর হচ্ছে না বলছে। আচ্ছা আচ্ছা, দেখুন শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, অনেক সময় কি হয়, বাচ্চাদের তো স্টমাকটা আমাদের থেকে অনেক ছোট হয় বড়দের থেকে। এবার যখন ও খাচ্ছে, এমনও হতে পারে যে ও টয়লেটটাও চেপে চেপে রাখে, ঠিক আছে, এবং যখন ও স্টমাকটা ফুল হয় তখন একটা তো থ্রাশ লাগে, ঠিক আছে, তো সেই চাপে হয়তো ওর ব্যথাটা সৃষ্টি হচ্ছে, এবং যখন ইউরিন পাস করে নিচ্ছে তখন ওটা পেটটা যেহেতু হালকা হয়ে যাচ্ছে, অটোমেটিক কিন্তু ওর আর ব্যথাটা থাকছে না। এটা হওয়াটা স্বাভাবিক। মানে 5 বছরের বাচ্চার ধরুন পেটটায় বেশি খেয়ে ফেলছে, ওর একটা পেটের চাপ পড়ছে, তখন যখন ইউরিনটা যদি পাস না করে, ওই জায়গাটা ফুলে থাকছে, তখন কিন্তু ব্যথাটা হতে পারে। এটা আপনারা ফলো করুন যে এটা সব সময় বলছে কিনা, বা ধরুন ব্যথাটা অ্যাকচুয়ালি কোত্থেকে হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে না পেচ্ছাপের জায়গায় ব্যথা হচ্ছে, দুটো ব্যাপার। কিন্তু পেচ্ছাপ করার পর যদি ঠিক হয়ে যাচ্ছে, তার মানে এমন হতে পারে পেচ্ছাপের থলির মধ্যে ব্যথাটা হচ্ছে। সেটা এমন হতে পারে যে ও পেচ্ছাপটা আটকে রাখে, যতক্ষণ না জোরে খুব চেপে যায় ততক্ষণ ও করে না, বা মা যখন করাতে বললো করতে তখন করে, না হলে করতে চায় না। এগুলো তো থাকে বাচ্চাদের। যদি দেখছেন না এটা ঘন ঘন হচ্ছে ব্যাপারটা, বা বেড়ে যাচ্ছে ব্যথাটা, ঠিক আছে, বা খাওয়া টাইম ছাড়া অন্য টাইমে ওই ব্যথাটা হচ্ছে, তাহলে কিন্তু বলবো অবশ্যই কিন্তু এসে একবার আমাদের কাছে দেখান। কারণ এটাকে নেগলেক্ট করবেন না। কি হচ্ছে, কেন হচ্ছে, সেটা জানতে গেলে পেশেন্টকে আমাদের সামনে আনতে হবে। আমাদের দেখে যদি মনে হয় কোনো টেস্ট করাতে হবে, তাহলে টেস্ট করিয়ে নেব আমরা। প্রথম যে ব্যাপারটা হচ্ছে, আপনার কিন্তু নিয়ে আসতে হবে পেশেন্টকে কাছে। একদম। ছোট বাচ্চাদের জন্য কিন্তু এখানে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এবং খুব সুন্দর ট্রিটমেন্ট রয়েছে, খুব ভালো মেডিসিন রয়েছে। কারণ বাচ্চাদের খুব বেশি কেমিক্যাল বা স্টেরয়েড যুক্ত মেডিসিন তো দেওয়া যায় না, তো বাচ্চার শরীর নিতে পারবে, সহ্য করতে পারবে, মানিয়ে নিতে পারবে, এরকম মেডিসিন কিন্তু অবশ্যই রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। তাই যাদের মনে হচ্ছে যে বাচ্চাদের জন্য ট্রিটমেন্ট করবেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে কিন্তু যাচ্ছে আমাদের ফোন নাম্বার, এনবিপি নিজস্ব নাম্বার, শেষে 27837, সেই নাম্বার মোবাইলে সেভ করুন বা খাতায় নোট করুন। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে ফোন করুন আর যোগাযোগ করুন। আজকে একটু আমরা পাইলস প্রেশার ফিস্টুলা নিয়ে আলোচনা করছিলাম, ডক্টর এস খান আমাদের সাথে রয়েছেন। একটু জানতে চাইবো যে কি ধরনের খাদ্য খাবার বেশি খেলে পাইলস প্রেশার ফিস্টুলার হওয়ার প্রবণতা বাড়ে, বা কি ধরনের খাদ্য খাবারের মধ্যে থাকলে পাইলস প্রেশার ফিস্টুলা হওয়ার প্রবণতা একটু কম থাকে। আমরা অ্যাকচুয়ালি ভারতীয়রা তো বেশি স্পাইসি ফুড খাওয়ার জন্য আমরা মানে ফেমাস, কারণ আমরা সবাই একটু স্পাইসি ফুড খেতে পছন্দ করি, বেশি একটু তেল ঝাল মশলা খেতে পছন্দ করি। তো অ্যাকচুয়ালি স্পাইসি ফুড যদি কেউ বেশি খায়, তো অয়েলি ফুড, স্পাইসি ফুড, তেল ঝাল মশলা বা জাঙ্ক ফুড, এগুলো থেকেই পাইলস প্রেশার ফিস্টুলা, 3টে রোগ হওয়ার সম্ভাবনা বেশি। আমি একটু মাঝখানে কেটে জিজ্ঞাসা করবো যে বাইরের খাবার বলছেন নাকি বাড়িতেও অনেকে একটু রসিয়ে কুষিয়ে খায়, সে তো বলছে আমি বাড়ির খাবার খাচ্ছি, কিন্তু সেটাও কি বারণ করছেন? হ্যাঁ অবশ্যই, কারণ বেশি তেল ঝাল মশলা একটা বয়সের পর থেকে কারোর জন্য সেটা ভালো না। আফটার 20-25 এর পর থেকে, যখন অ্যাকচুয়ালি আমাদের তো এখন লাইফস্টাইল পুরো চেঞ্জ হয়ে গেছে, এখন তা এরকম খুব কমই আছে যে যারা খুব এক্সারসাইজ করে বা যারা খুব খাটাখাটনি করে, বাইরে মানে ইয়ে করে, সবটাই একটা সেডেন্টারি লাইফস্টাইলের মধ্যে চলে এসেছে লাইফটা। তো সেই জন্য খাওয়া দাওয়াটা বাড়িতে হলেও সেখানে তেল কম দিতে হবে, তেল ঝাল মশলা কম দিতে হবে। আর বাইরে হলে তো সেটা অবশ্যই বাইরের করা চলবেই না কোনো মতে। তো সে খাওয়া দাওয়া কন্ট্রোল পুরো থাকলে তখন এইগুলো পাইলস ফিস্টুলা কম হবে। পেটকে ঠান্ডা রাখতে হবে আর কি। যত গ্রিন ভেজিটেবলস খাবে, যত বেশি অ্যানিমেল প্রোটিন একটু কম খাবে, মানে সপ্তাহে 2-3 দিন চেষ্টা করা হলো নিরামিষ খাবার, সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো কম হবে। কারো কি যাদের ক্ষেত্রে একটু হার্টফুল হচ্ছে বা যাদের ক্ষেত্রে একদিন ছাড়া পটে হচ্ছে, তাদের তো এটা অবশ্যই মানতে হবে যে বেশি তেল ঝাল মশলা, বেশি চিকেন, বেশি ডিম, এগুলো বেশি খাওয়া দাওয়া করা চলবে না।
একদম, আমরা বলি না জিভকে দিও না লাই, জিভ বলে আরো খাই আরো খাই। যদি আপনি চান আপনি কন্ট্রোল করতে পারেন, যদি আপনি না চান আপনি কিছুই কন্ট্রোল করতে পারবেন না। তাই খাবার প্রতি একটু লোভ কমাতে হবে, একটু নিজেকে সংযত রাখতে হবে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। কে বলছেন? শঙ্কর ঘোষ। কোথা থেকে বলছেন? বাঁকুড়া। বাঁকুড়া থেকে। বলুন কি সমস্যা, বয়স কত? বয়স তো 27। ঠান্ডা গরমের সমস্যা এই ওয়েদারে। ঠান্ডা গরম লেগে যাচ্ছে তাই তো? হ্যাঁ, প্রচুর প্রচুর। আচ্ছা আচ্ছা, বেশ। আপনি শুনুন, ডাক্তারবাবুরা বলছেন কি বলবেন। ডক্টর এসখানি বলুন, ঠান্ডা গরম লেগে যাচ্ছেন কি করবেন? আচ্ছা, আপনার যদি অ্যালার্জি সমস্যা থেকে থাকে, যে ঠান্ডা গরমে একটা অনেকে থাকে না ঠান্ডা ধাত আছে, একটু ঠান্ডা লেগে যায়, তো এই ক্ষেত্রে আপনার যদি বাড়িতে এসি থাকে তো এসিকে অ্যাভয়েড করতে হবে। এরকম না যে খুব দরকারি এসি আর কোনো, কিন্তু সারা রাত আমি এসি চালিয়ে থাকলাম বা সারা রাত আমি ঠান্ডা একটা হাওয়ায় থাকলাম, এটা অ্যাভয়েড করতে হবে। আর এখন অ্যাকচুয়ালি হচ্ছে এটা, কারণ অনেক সময় হচ্ছে কি যে বাড়িতে এসি কিন্তু অফিসে আছে এসি নেই, রাস্তায় বেরোচ্ছি সেখানে গরম, আবার ঢুকে গেলাম কোথাও একটা সেখানে এসি আছে, তো ঠান্ডা গরমে ঠান্ডা সবারই লাগছে, কারণ এটা সমস্যা একটা আছে। তো এইখানে অ্যাভয়েড করতে হবে। অ্যাকচুয়ালি এসিতে সবসময় থাকা চলবে না দরকার ছাড়া। খুব সমস্যা হচ্ছে সেখানে দিনের বেলা 5-10 মিনিট থাকলো, আর রাত্রেবেলা যদি বাইরে থাকে সেখানে তো আধ ঘন্টা থাকলো, তারপরে রুম টেম্পারেচারের মধ্যে নিজেকে অ্যাডাপ্ট করে নিতে হবে আর কি। কারণ এই কম বয়সের মধ্যে এখন যদি সমস্যা হয় ঠান্ডা গরম, তো এটা পরবর্তীকালে প্রবলেম হবে। তো এবার আপনার ব্লাড রিপোর্টে যদি আইজি মানে আপনার অ্যালার্জি বেশি থাকে, তো সেই ক্ষেত্রে তো আপনাকে এসি অ্যাভয়েড করতেই হবে। তো সেটা আপনি একটা ব্লাড রিপোর্ট করে দেখতে পারেন কি সমস্যা আছে না আছে। আর তারপরে যদি আপনার ঠান্ডা গরমের সমস্যা লেগেই থাকে, তো আপনার বাড়ির কাছে যে আমাদের এমবিবি চেম্বার আছে সেখানে আসুন, আমরা আপনাকে সেখানে বলে দেবো কি টেস্ট করতে হবে, কি করতে হবে, আর যে মেডিসিন দেবো সেটা খেলে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। একদম। আর তার জন্য কিন্তু যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। আরেকবার আপনাদের বলে রাখবো যে 9830235527 বা 37 এই নম্বরে আপনাদের ফোন করতে হবে। বনগাঁয় আমাদের কিন্তু চেম্বার রয়েছে ডক্টর এস ভাদুরীকে। এবার কিন্তু বনগাঁ চেম্বারে আপনারা পাচ্ছেন, ক্যানিং এ কিন্তু ডক্টর আর দেই থাকছেন, পেয়ে যাচ্ছেন মালদাতে ডক্টর এস ঘোষালকে, আপনারা পেয়ে যাচ্ছেন বর্ধমানে এবার ডক্টর বি শর্মাকে, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আপনারা পেয়ে যাচ্ছেন কাকদ্বীপে ডক্টর এস ভাদুরীকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর কৃষ্ণনগরে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদায় পেয়ে যাচ্ছেন এবার কিন্তু ডক্টর বি শর্মাকে, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, অনেকদিন পর কিন্তু আপনারা পাচ্ছেন। পাশাপাশি বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, গুয়াহাটিতে এবার কিন্তু পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে এবার পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পুরুলিয়ায় আমাদের চেম্বার থাকে এবং সেখানে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আলিপুরদুয়ারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন ঝাড়গ্রামে ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আসানসোল চেম্বারে থাকছেন ডক্টর বি শর্মা, হলদিয়ায় আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, আর আগরতলা ত্রিপুরার বন্ধুরা কিন্তু এবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। তাই যারা যোগাযোগ করতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, কথা বলুন। কলকাতার মধ্যে আমাদের মধ্যমগ্রামে চেম্বার রয়েছে, চেম্বার কিন্তু রয়েছে আমাদের হাজরা, ল্যান্সটাউন, শিশুমঙ্গল হসপিটালের একদম অপোজিটে পেয়ে যাচ্ছেন চেম্বার, অবশ্যই হাতিবাগান চৌমাথার একেবারে পাশে পেয়ে যাচ্ছেন চেম্বার আমাদের খিদিরপুরে। আর পাশাপাশি হাওড়া থেকে যারা অনুষ্ঠান দেখছেন তাদের জন্য বলবো শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে কিন্তু আমাদের চেম্বার রয়েছে। আপনাদের সময়, সুযোগ আর পরিস্থিতি অনুযায়ী আপনাদের যোগাযোগ করতে হবে। তবে রোগকে ফেলে রাখবেন না, রোগ যত ফেলে রাখবেন সে কিন্তু তত বড় হবে। বাড়িতে বসে থেকে থেকে যে আপনি সমস্যা মুক্ত হয়ে গিয়েছেন এরকম উদাহরণ বিরল, এরকম পাওয়া যায় না। অভিজ্ঞ চিকিৎসক, তার পরামর্শ আর অত্যাধুনিক মেডিসিন, এই সবকিছুর মধ্যে থেকে চটজলদি আপনি কিন্তু ভালো হতে পারবেন। আমতলা চেম্বারের কথা একবার জানিয়ে রাখি, প্রত্যেক বৃহস্পতিবার করে কিন্তু আমাদের আমতলায় চেম্বার থাকে। দক্ষিণ 24 পরগনা থেকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তারা আমতলা চেম্বারে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। ডক্টর বি শর্মাকে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম, পেটের সমস্যায় সেখান থেকে পাইলস, ফিশার, ফিস্টুলার মতন যাদের সমস্যা চলে আসছে সব দিকগুলোই দেখলাম। হাতে সময় ভীষণ কম, ডক্টর এস ভাদুরীর কাছে একটু আমরা চট করে চলে যাব। পাইলস, ফিশার, ফিস্টুলার জন্য অপারেশন ছাড়া যারা ভালো হতে চাইছেন বা সকলের জন্য কি অ্যাডভাইস রইলো পেট এবং পাইলস, ফিশার, ফিস্টুলাকে ঠিক রাখার জন্য? দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের খাদ্য খাবারটার ধরনটা ঠিক রাখতে হবে, এবং খাদ্য খাবারের মধ্যে সব রকম, শুধু মাছ, মাংস, ডিম নয়, আমাদের কিন্তু ভেজিটেবলস এবং ফ্রুটস এগুলো কিন্তু খুব বেশি পরিমাণে আমাদের খাওয়া উচিত। তাহলেই দেখবেন আমাদের পায়খানাটাও ক্লিয়ার হবে, গ্যাস, অ্যাসিডিটির প্রবলেমগুলোও কিন্তু কমবে।
এবং দেখবেন যখন এইভাবে আপনি মেনটেন করতে পারছেন তখন কিন্তু দেখবেন আপনার পেটের সমস্যাটা অনেক কমে গেছে এবং পাইলস ফিসার ফিস্টুলার মতো সমস্যাগুলো কিন্তু চট করে আসবে না। অনেক ধন্যবাদ দুজন চিকিৎসককেই ধন্যবাদ জানাবো অবশ্যই আপনাদের। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। প্রত্যেকে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।